সুপ্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের সবাইকে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ স্যার। সবাই কেমন আছেন বন্ধুরা? সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো, আলহামদুলিল্লাহ আপনি স্যার, আপনি কেমন ভালো আছেন? আছেন স্যার? স্যার আসসালামু ভালো আছেন? আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। পড়াশোনা কেমন চলছে আপনাদের? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আমরা সর্বশেষ ক্লাসে আলহামদুলিল্লাহ। কতজন ছিলাম সেটা কি মনে আছে? জি স্যার। জি স্যার। কতজন কিন্তু স্যার কিন্তু স্যার ক্লাস এলজিটি পর্যন্ত পড়াইছিলেন। আমি সেটা বলিনি। আমি জানতে চেয়েছি সর্বশেষ ক্লাসে আপনারা কতজন ভাই বোনেরা ক্লাসে উপস্থিত ছিলেন সেটা জানতে চেয়েছি। স্যার 300 প্লাস। কিন্তু ক্লাস এখন পর্যন্ত 350 করতে। কাজেই আমি একটু বলি, আমরা গত সর্বশেষ ক্লাসে আমাদের এক আপু বলছে যে আমরা অ্যাডজেক্টিভ শেষ করেছি। আমি মানে আপনারা সবাই কি ওনার সাথে একমত? জি স্যার। জি স্যার, আমি বুঝতে পারি স্যার। আমরা গত ক্লাসে নাকি অ্যাডজেক্টিভ পর্যন্ত পড়িয়েছিলাম। আপনারা সবাই কি এতটুকু পর্যন্ত একমত? জি জি স্যার। স্যার, জি স্যার। আজকে আমরা আগে অ্যাডভার্ব পড়াবো, তারপর আমরা আমাদের আজকের সেশনটা শুরু করবো। বাট তার আগে একটা কথা বলে নিতে চাই। যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো ব্যাপারে, সেটা হতে পারে পরামর্শ, বা হতে পারে আপনি একটা কোশ্চেন বুঝেন না, হতে পারে আপনি একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না। সো যদি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, খুবই কনসাইজ ওয়েতে, মানে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? প্রশ্ন খুবই কনসাইজ, এবং আমিও যেন খুব সংক্ষিপ্ত ভাবে অ্যান্সারটা করতে পারি, যাতে আপনার সবার টাইমটা মেক আপ করা পসিবল হবে, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার, পড়া বিষয় স্যার, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা। প্রশ্ন কিভাবে করবেন যে স্যার আমি ইসমাইল হোসেন, আমি ঢাকা থেকে বলছি। আমি ফয়সাল আহমেদ, আমি নেত্রকোনা থেকে বলছি। এইভাবে, ঠিক আছে? মানে জি আপনারা স্যার। আমি আপনাদের কাছে এতটুকু আশা করতে পারি আমি। ওকে, জি স্যার, জি স্যার। ওকে। এখন সবাই ক্যামেরাটা অন রাখবেন এবং সোজা হয়ে বসবেন। ক্যামেরা অন রাখবেন। ধরুন আমি আজকে বাসা থেকে ক্লাস নিচ্ছি, আপনারা ক্লাসটা করছেন, কিন্তু আমাকে যে ওটি কি ভালো লাগবে? এ আশিক ভালো লাগবে? আশিক খান, রাজু ভালো লাগবে? খান ভালো লাগবে? দিদি ভালো লাগবে? শারমিন স্যার খান ভালো লাগবে? মাহফুজ ভালো লাগবে? মানে আপনারা আমার সাথে ক্লাসে আছেন, আমাকে দেখছেন না, কিন্তু আমার কথাগুলো শুনছেন বা পড়তেছেন। ওই ইমপ্রেশনটা কেমন লাগে একটু যদি এক্সপ্লেন করতেন, কেমন লাগবে একটু বলেন তো? স্যার পড়াইতে বুঝতাম না স্যার, কিছুই বুঝতাম না স্যার, আপনি না দেখতে পাইলে। ইন দ্য সেম ওয়ে, আমি আপনাদেরকে না দেখলে আমার কি স্পিচ ভালো লাগে? আমার স্যার অডিয়েন্সরা, এখন আপনারা যত বেশি শিক্ষার্থী ক্লাসে থাকেন, তত বেশি আমার করতে মানে আরো ভালো লাগার কথা না? জি স্যার। আনফর্চুনেট দ্যাট আপনাদের মধ্যে আমার অনেক ভাই বোনেরা আছেন, এই কাজটা তারা ইউজ টু না। তারা মনে করেন আমি ক্লাস তো রাত, আমি যদি বাসায় আছি আমি শুয়ে শুয়ে ক্লাস করি, আমি তো বুঝতেছি। আপনি যে কি বলছেন, যেটা পরীক্ষার হলে 10 বার করার পরেও সেই জিনিস আসলে পোলাপান পারে, তখন ওরা বুঝবে। গত ক্লাসে একটা কাজ দিয়েছিলাম আপনাদেরকে, আপনাদের কি কারো মনে আছে? গত ক্লাসে একটা কাজ দিয়েছিলাম, কারো কি মনে আছে? হুম, কারোই মনে? মনে নাই স্যার। এই যে নাবিলা, নওশিন আফরিন নাবিলা, আপনার বাসা থেকে আওয়াজ আসতেছে, একটু মাফ করেন আমাকে, হ্যাঁ? আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম প্রতি শুক্র এবং শনিবার যে চাকরির পরীক্ষাগুলো হয়, ওই পরীক্ষার কোশ্চেন গুলো কোথায় আমাদেরকে অনলাইনে বা অসংখ্য রিসোর্স গুলো পাবেন। প্রশ্নগুলো সলভ করতে বলছিলাম। এই যে আশিক, কোশ্চেনগুলো হয়েছে, ইসমাইল, আজকে যে পরীক্ষা হয়েছে বা গত এক সপ্তাহে, মানে যতগুলো চাকরি পরীক্ষা হয়েছে, কোশ্চেনগুলো কি সলভ করছেন কিনা বা দেখা হয়েছে কিনা, দেখার সুযোগ হয়েছে আপনাদের? স্যার মানে গত সপ্তাহ গুলো দেখছিলাম, এই সপ্তাহ দেখি নাই। আজকে হয়েছে, আজকে 2টা পরীক্ষা হয়েছে এবং আগামীকালকে হতে পারে কয়েকটা পরীক্ষা। অবশ্যই অবশ্যই কোশ্চেন গুলো দেখবেন, এবং যখনই কোশ্চেন গুলো দেখবেন যে আপনি অনেক কিছু নতুন পারতেছেন না, আবার অনেক কিছু পারতেছেন। যেটা পারতেছেন না এটা কোথা থেকে আসছে? ডিফিকাল্ট মনে হয় স্যার, রিসেন্ট কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট মনে হয় ইংলিশটা। আচ্ছা, আপনার কি মনে হয় যে difficult হওয়া উচিত না? এই যে আয়েশা আক্তার, এশিয়া আক্তার, এই যে এশিয়া এশিয়া,
স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমি আসলে আপনি যে কথাটা বলতেছেন স্যার আমি বুঝতে পারিনি স্যার। হ্যাঁ, আমি বলছি আপনাদেরকে প্রতি শুক্র এবং শনিবার সরকারি যে চাকরি পরীক্ষার কোশ্চেন গুলো হয়, পরীক্ষাগুলো হয়, পরীক্ষার প্রশ্নগুলো আপনাদেরকে প্রতিনিয়ত সলভ করতে বলেছি। আমাদের বিদ্যাবাড়ির যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে কখনো কখনো লাইভ দেওয়া হয়, কখনো কখনো অ্যান্সার দেওয়া হয়, ঠিক আছে? ঠিক আছে, এর বাইরেও ফেসবুকে অসংখ্য রিসোর্স আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এই কাজটা করবেন এবং সবাই রিসেন্ট একটা জব সলিউশন কিনবেন, রিসেন্ট জব সলিউশন, ঠিক আছে? সো তাহলে এখন পর্যন্ত 154 জন আছে। আমি আরো 3 মিনিট অপেক্ষা করবো, 3 মিনিট পর আমরা আমাদের সেশনটি শুরু করব। তার আগে আমি আপনাদের স্লাইডটি একটু বের করি, কিন্তু এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে খুবই ফাস্ট করতে পারেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে খুব ফাস্ট করতে পারেন। এবং প্রশ্ন কিভাবে করবেন সেটা এতবার বলার পরেও যখন দেখি মানে আপনাদের ওই শিক্ষিত এখন আপনারা হতে পারেন না আর কি, এটা মানে এটা হলো আমি মনে মনে হাসি, আবার ভাবি আপনারা তো আমারই ভাই বোন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, মাফ করে দিই আর কি আপনাদেরকে। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, আমি নাটোর থেকে বলছিলাম স্যার। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল ভাই ভাই, স্যার আমি গত ওই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যে পড়াইছিলেন স্যার, হুম, ওইটার সংজ্ঞাটা আমার মনে হয় স্যার একটু ভুল ছিল। আপনি পড়াইছিলেন হয়তো বা একটু ভুল ছিল হয়তো বা স্যার। আপনি হুম, বলছিলেন, ভিডিওতে বলছিলেন যে যে সকল প্রোনাউন কোনো নাউনের আগে বসে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে, কিন্তু স্যার এর সংজ্ঞাটা তো মনে হয় ভুল স্যার। কেন আপনার কাছে কেন মনে হয়েছে ভুল? স্যার আমি আহ মানে আপনি বলছিলেন স্যার অ্যাডজেক্টিভ, নাউনের আগে সর্বদা অ্যাডজেক্টিভ বসে স্যার, তাহলে স্যার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিভাবে নাউনের আগে বসে স্যার? হুম, আপনি আপনি বলছিলেন। আপনার নাম কি, আপনার নাম কি আগে এটা বলেন। স্যার আমার নাম ইসমাইল হোসেন। আপনার বোন আছে? জি স্যার। আপনার কি বোন আছে? বোন, ফোন। বোন জি বোন স্যার আছে অবশ্যই আপনার? আছে। ও বোন স্যার আপনার আছে বোন, স্যার। আপনি আপনার বোনের ভাই না? জি স্যার। আপনার পিতার কি, আপনার পিতার ছেলে না? জি দাদি স্যার। আছে? দাদির কি হন আপনি? দাদির নাতি? নাতি। জি স্যার। আপনার ভাইয়ের মানে আপনার ভাই বোনের কি কোনো বাচ্চা কাচ্চা আছে? জি স্যার আছে স্যার, তো আমি ছোট স্যার। মানে ওরা আপনার কি ডাকে? ভাই ডাকে অবভিয়াসলি। এই, ও বাচ্চা কাচ্চা বলতেছেন স্যার, সরি স্যার, মামা ডাকে স্যার। মামা বা চাচা, মামা বা চাচা এরকম না? জি তাহলে স্যার। জি বলেন স্যার। আপনি অ্যাজ ইসমাইল, আপনি ইসমাইল, আপনি আপনার মায়ের হলো ছেলে, হয়তো নানির নাতি, দাদারও নাতি, আবার কি ভাইয়ের বোন, বোনের ভাই, আবার আপনার কি ভাগিনার হলো মামা। এই যে ইসমাইল, ক্ষেত্র বিশেষে আপনার কিন্তু এক এক সময় এক এক রকম রোল প্লে করতে হয় না? এখন রোল প্লে করতে গিয়ে আপনি কি ভ্যানিশ হয়ে যান? ইসমাইল আচ্ছা। কি ইসমাইল থেকে কি মানে উনি কি বিভিন্ন পাত্রে আকার ধারণ করে ফেলেন? না, এটা তো অ্যাক্টিভিটি। সো কিন্তু আপনি এভাবে বলতে পারেন, এটা মনে হয় ভুল ছিল, এভাবে বলতে পারেন না। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। কোনো কারণে হতে পারে, কোনো কারণে হতে পারে আমি হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে অন্য একটা সংজ্ঞা এটা হয়তো দিয়ে দিছি, এই ধরনের কাজ হতে পারে, কারণ ভাইরে মানে জি কথা স্যার। বলার সময় এই কাজটা হয়, ঠিক আছে? হ্যাঁ, এখন তো জি ক্লিয়ার। স্যার বুঝতে পারছি। তবে আমি আপনাদের সবার কাছে আবার একটা কথা বলি, ইয়ে করতে পারবো যারা প্রশ্ন করবে নাম্বার তারাই জগতে গেইনার হবে, ঠিক আছে? এই একটা কথা মনে রাখবেন। ওকে, ধর আছে তাহলে সবাই দরকার অ্যাডভার্ব দিকে একটু হেডিং দিবেন, অ্যাডভার্ব দিকে। আমি এখন আর কোশ্চেন নিব না, কারণ আমি 10 মিনিট এতক্ষণ অপেক্ষা করছি, একেবারে 10 মিনিট, কারণ আমি একটু হ্যাঁ, কে বলছেন? প্রশ্ন কিভাবে করতে হয় আমি সেটা আবার বলছি, লাস্ট আবার বলছি। আসসালামু আলাইকুম স্যার, আমি শেফালি ঢাকা থেকে বলতেছি। স্যার এই যে প্রোনাউনের যে ইউজ গুলো আছে স্যার, এই যেমন আপনি স্যার দ্যাট কোথায় বসে বা ইয়ে আছে স্যার, এগুলো কি আমাদের পরে দেখাবেন? না না, আপনাদের লেভেলে ওইটা লাগবে না, 11 থেকে 20তম গ্রেডে ডিপ প্রণয়নের দরকার লাগে। হ্যাঁ বলেন, কি বলছেন? হ্যাঁ বলেন বলেন। হ্যালো স্যার, এটা তো কোনো প্রশ্ন না, ঠিক আছে? ওকে, সো তাহলে আল্লাহ পাকের নাম নিয়ে আমি শুরু করতে যাচ্ছি। এখন পর্যন্ত আমার সাথে আপনারা 175 জন আছেন। যারা পরে আসবে আমি কিন্তু তাদের জন্য কিছু করতে পারবো না, কারণ তারা কি করতে হবে, অবশ্যই ওই পাঠটুকু রেকর্ড দেখতে হবে, কারণ এছাড়া আমি ওদের জন্য কিছু করতে পারবো না, বলে দিলাম। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আমরা গত ক্লাসে অ্যাডভার্ব পর্যন্ত পড়িয়েছিলাম, আপনারা বলছেন মানে অ্যাডজেক্টিভ পড়াইছি।
তাহলে আমরা কষ্ট করে আগে অ্যাডভার্বটা পড়ে আসি। হ্যাঁ, অ্যাডভার্ব 5-10 মিনিটে শেষ করবো। কত মিনিটে? 10 মিনিটে, কারণ গত ক্লাসে পড়ে ফেলছিলাম। তার আগে সবাই অ্যাডজেক্টিভের পুরো পার্টটা একটু মনে মনে রিডিং দেন, আমি লেখা শুরু করি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম, যিনি আপনাদেরকে এই ক্লাসে আসবার তৌফিক দিয়েছেন। ওকে, আমরা অ্যাডভার্বটি খেয়ে দিলাম। এই যে রবিউল হাসান স্ক্রিনে এত দাগাদাগি করতেছেন কেন? ভালো লাগতেছে না? দেখি এবার দাগ দেন, যদি হিম্মত থাকে। দেখেন, নর্মাল ভার্বের পর অ্যাডভার্ব বসো। তো জাস্ট আগে এতটুকু লিখবেন। আমি গত ক্লাসে আপনাদেরকে যখন লিঙ্কিং ভার্ব পড়িয়েছিলাম তখন একটা কথা বলছিলাম, সেটা কি মনে আছে আপনাদের কারো? যে লিঙ্কিং ভার্ব ছাড়া পৃথিবীতে যত ভার্ব আছে সকল ভার্বকে সাধারণ অর্থে নর্মাল ভার্ব বলা হয়। এতটুকু কি কারো মনে আছে? কি বলছি বন্ধুরা? লিঙ্কিং ভার্ব ছাড়া পৃথিবীতে যত ভার্ব আছে সকল ভার্বের পর সাধারণ অর্থে সকল ভার্বকে আমরা নর্মাল ভার্ব বলে থাকি, ঠিক না? হ্যাঁ, সবাই ইয়েস স্যার বলছেন, থ্যাংক ইউ। সো সবার কাছে একটা প্রশ্ন, যদি এতটুকু লেখা শেষ হয় একটু সোজা হয়ে বসেন। অ্যাডভার্ব যে আলোচনা এখানে এতটুকুতে শেষ করব আমি। দেখুন, এখানে বলছি নর্মাল ভার্বের পর অ্যাডভার্ব হয়। এখন হোয়াট ইজ নর্মাল ভার্ব? যেই ভার্বটা লিঙ্কিং ভার্ব না তারে আমরা বলি নর্মাল ভার্ব, যেই ভার্বটা লিঙ্কিং ভার্ব না তাকে আমরা বলি নর্মাল ভার্ব। আর এই নর্মাল ভার্বের পর সরাসরি কি বসে? অ্যাডভার্ব বসে। যেমন হি ওয়েন্ট হোম, দেখুন এই যে ওয়েন্ট, এটা কি লিঙ্কিং ভার্বের বক্সে ছিল কিনা একটু বলেন তো ভাই। এই যে ওয়েন্ট কথাটা আছে এটা কি লিঙ্কিং ভার্বের বক্সে ছিল? সবাই একটু জানান। উত্তর হচ্ছে ছিল না। এটা যেহেতু লিঙ্কিং ভার্ব বক্সে ছিল না সেটা নর্মাল ভার্ব। এটা যদি নর্মাল ভার্ব হয় তার পরবর্তী ওয়ার্ডটা দেখেন, এটা কিন্তু দেখতে না অনুমত হলেও এই বাক্যে এটা একটা অ্যাডভার্ব। কি বলছি বন্ধুরা? এই যে ওয়েন্ট, এই তথ্যটা দেখতে নাউনের মানে এই ওয়েন্ট যেহেতু একটা নর্মাল ভার্ব, এই জন্য হোম দেখতে না অনুমত হলে এটা এই বাক্যে একটা অ্যাডভার্ব। পরবর্তী বাক্যটি আসুন, আই স্পিক স্কুল। এই যে স্পিক, এটা কি লিঙ্কিং ভার্বের বক্সে ছিল? উত্তর হচ্ছে না। এটা যেহেতু লিঙ্কিং ভার্বের বক্সে ছিল না সেটা না হলো নর্মাল ভার্ব। এটা যদি নর্মাল ভার্ব হয় পরেরটা হলো অ্যাডভার্ব। তার মানে বন্ধুরা যে ব্যাপারটি বলছিলাম যে লিঙ্কিং ভার্বের পর আজীবন কি বসে? অ্যাডভার্ব বসে। 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 ঠিক আছে। নাম্বার 2,
যখন কোন একটা ওয়ার্ডের শেষে অ্যালয় থাকে তাকে আমরা ডিরেক্টলি অ্যাডভার্ব বলবো না। সেই অ্যালয়টা যদি নাউন প্লাস অ্যালয় আকারে থাকে, সেই অ্যালয়টা যদি নাউন প্লাস অ্যালয় আকারে থাকে তখন তাকে বলা হয় অ্যাজেক্টিভ। বাট সেই অ্যাজেক্টিভটা যদি সেই অ্যালয়টা যদি অ্যাজেক্টিভ প্লাস অ্যালয় আকারে থাকে তখন তাকে বলবো অ্যাডভার্ব। যদি অ্যাজেক্টিভ প্লাস অ্যালয় আকারে থাকে তখন তাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব। যেমন এখানে ফার্স্ট, দ্রুত একটা অ্যাজেক্টিভ, যোগ অ্যালয় ফার্স্টলি অ্যাডভার্ব। বিউটিফুল, ফুল আছে মানে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ যোগ অ্যালয় সমান কি অ্যাডভার্ব। তাহলে বন্ধুরা, যদি আপনারা এখানে এতটুকু বুঝে থাকেন তাহলে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে গেলাম। কোথায় চলে গেলাম? সরাসরি প্র্যাকটিসে চলে গেলাম। আমাকে একটু সময় দিবেন, আমি জাস্ট একটু আপনার শীটটা বের করতেছি, আর কিছু না। জাস্ট একটু শীটটা বের মানে স্লাইডটা একটু বের করে নিই। দুই না তো, আগে লাগবে কিছু কি জানেন? হুম, আচ্ছা, ওকে। ওকে, সো যারা আজকে প্রথম তাদের আবারও দেখেন আমি আপনাদের সাথে আছি। তবে অবশ্যই রেকর্ড ক্লাস করে নেবেন। হ্যাঁ, যারা ক্লাস না করে ক্লাসে আসলে কিন্তু অনেক কিছুই বুঝবেন না, ঠিক আছে? এটা মনে রাখবেন। দেখুন, প্রথম প্রশ্ন বলছে ডোন্ট গো ফার, মানে হলো কখনোই দূরে যাবেন না। কি বলছে আপনাকে? আপনাকে হয়তো বা কেউ কোনো একজন লোক বলতেছে যে কখনোই কোথায় যায়েন না, দূরে যায়েন না। দূরে না গেলে থাকবেন কোথায়? কাছাকাছি থাকবেন। আস- এখন এখানে বলছে এই যে ফার, এই যে ফার কথাটা আছে, এটা কি? এটা জানতে চাইছে আর কি। হুম। দেখুন, এই যে গো, এটা একটা নর্মাল ভার্ব না? এই গোটা যদি নর্মাল ভার্ব হয়ে থাকে তার মানে পার্টটা কিন্তু কি হবে, অ্যাডভার্ব হবে। যদিও ফারটা প্রিপজিশন, ঠিক আছে? এই বাক্যটা একটা অ্যাডভার্ব। ভার্বটা কি? যদি প্লিজ কাম ইন, এদিকে আসেন বলি না আমরা অনেক সময়, দয়া করে এদিকে আসেন। দেখুন, এখানে কাম একটা নর্মাল ভার্ব। কেন? এটা লিঙ্কিং ভার্ব না। এই যে ইন, দেখতে প্রিপজিশনের মতো না? তারা এতেই প্রিপজিশন দিয়েছে, যারা আপনার কি হাতে পা দেন, এটা একটা অ্যাডভার্ব। দেখতে প্রিপজিশনের মতো হলেও এটা এখানে একটা অ্যাডভার্ব। দ্য হর্স ক্যান রান ফাস্ট। কি হর্স দ্রুত দৌড়াতে পারে। আপনাদের কাছে প্রশ্ন হলো এখানে ফার্স্ট কি ধরনের পার্টস অফ স্পিচ? এই দেখেন, আগের ক্লাসে 300 জন ছিলেন, এখন এই ক্লাসে 190 জন হয়ে গেছেন। এই কাজটা কোনোভাবেই উচিত না, কোনোভাবেই না। বাট আপনারা এই কাজগুলি করেন, আপনারা এই কাজগুলি করেন মূলত, ঠিক আছে? কিন্তু এখানে রান একটা নর্মাল ভার্ব না? তাহলে পরটা অ্যাডভার্ব। রান যদি একটা নর্মাল ভার্ব হয়ে থাকে তাহলে পরটা অ্যাডভার্ব। প্রতিটা ছেলে মেয়ে প্রতিটা কোশ্চেন কি করবেন, কমেন্টের মাধ্যমে সলভ করেন। আপনারা কমেন্ট করতেছেন না কেন? 190 জন কমেন্ট করলে আমি তো কমেন্ট পড়তে পড়তে আমার মুখ ব্যথা হয়ে যাওয়ার কথা। আর যারা কি এই ক্যামেরা অফ আছে, চুপচাপ আছেন, তাদের জীবনে এইভাবেই চলে যাবে। কোর্স করবেন শুধু একটার পর একটা, ঠিক আছে? সো ডু রেসপন্স। দেখুন, এখানে গো একটা নর্মাল ভার্ব এন্ড হোম একটা অ্যাডভার্ব, যেটা আমি কোশ্চেনটা সলভ করছিলাম। হ্যাঁ, সেম টাইপের। দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য অস্ত গেছে। সূর্য অস্ত যাবে, আপনি অস্ত যাবেন। এই ওয়েন্ট একটা নর্মাল ভার্ব না? পরটা অ্যাডভার্ব, ডাউন একটা অ্যাডভার্ব।
ডাউন কিন্তু এমনি প্রিপজিশন, কিন্তু এই বাক্যে একটা অ্যাডভার্ব। দ্য মাদার স্যাট ভিজিলেন্টলি বিসাইড দ্য সিক বেবি, বলছে মা অসুস্থ অসুস্থ বেবির পাশে বসছে আর কি, ঠিক আছে। সো কি হতে পারে? দেখুন এখানে এই সেট একটা নর্মাল ভাব না, তার মানে পরটা একটা অ্যাডভার্ব। সেট একটা যেহেতু নর্মাল ভাব, পরটা কি অ্যাডভার্ব হবেই তো। বলতেছে নিচের কোন তথ্যটা অ্যাডভার্ব এখানে জানতে চেয়েছে, নিচের কোন তথ্যটুকু অ্যাডভার্ব হিসেবে বসছে। জনাব নিউটন, আমার একটা হাত তোলেন। দেখেন এই যে ম্যাড হলো পাগল, একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস অ্যালোসেশন কি অ্যাডভার্ব? নিচের কোনটা অ্যাডভার্ব বলেন? আয়েশা খাতুন, এই যে আমি আসলে ক্লিক কোথায় দিকে কোথায় পড়ে যাচ্ছে, অ্যাডভার্ব কোনটা দেখেন? এই ফুল হলো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস অ্যালোসেশন কি অ্যাডভার্ব না? এটা কি? এখানে বলছে নিচের কোন তথ্যটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। দেখেন এই ফ্রেন্ড নাউন, আর এই নাউন প্লাস অ্যালোসেশন অ্যাডজেক্টিভ নাকি? এটাই। এর আছে মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালোসেশন অ্যাডভার্ব, এর আছে মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালোসেশন অ্যাডভার্ব, ওই ইউএস আছে মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালোসেশন অ্যাডভার্ব, তিনটে হলো অ্যাডভার্ব। বলছে নিচের কোনটা অ্যাডভার্ব না, কারণ এই অ্যান্সার। তাহলে বন্ধুরা আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে, অ্যাডভার্ব কি সবাই এই জীবনের জন্য শতভাগ আলহামদুলিল্লাহ কিনা? আপনারা প্রত্যেকে অ্যাডভার্ব এই জীবনের জন্য শতভাগ আলহামদুলিল্লাহ কিনা, সবাইকে লাইন দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ। 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 সবাই এতটুকু শতভাগ আলহামদুলিল্লাহ থেকে আমরা ভার্ব পড়াবো, সবাই ভার্বের নতুন পেজ দিবেন। এবং এটা একটা পেজ, আগে কথা বোঝেন। শুনেন, আপনারা নিজের বাসাটা মানে আপনার ফোনের একটা মোবাইল কন্ট্রোল করতে পারছেন না, আওয়াজ আসতেছে। আপনি অফিসে কেমন সেবা দিবেন 100-200 মানুষকে প্রতিদিন? আর আপনার অফিসের সব মানুষের মেজাজ কি সেম থাকবে? কিছু বয়স্ক লোক আসবে, ঠিক আছে, আর সে আসবে আপনার ধমকাইতে, ঠিক আছে, সে আসবে আপনার মেজাজটা গরম করতে। এই যে এটা একটা পেজ না, এরকম থাকে না, এটাকে এইভাবে ধরবেন। আমরা ভার্ব পড়াবো, সবাই এইভাবে ধরে কাজ শুরু করেন, আমরা ক্লাসে চলে গেলাম, হ্যাঁ, কারণ আমাদের আজকে অনেক আলোচনা আছে, ঠিক আছে, হ্যাঁ। ওকে, সো তাহলে সবাই চলে যান। আমরা তাহলে কোথায় চলে গেলাম? অ্যাডভার্ব মানে আমরা এখন ভার্ব পড়াবো। ভার্বে যাওয়ার আগে আমি ভার্বের স্লাইডটা একটু ওপেন করে নিচ্ছি, হ্যাঁ, ওকে। সো ডিয়ার গাইস, আপনারা ভার্বে চলে যান। ভার্ব দেখে হেডিং দিবেন, ভার্ব দেখে হেডিং দেন। তাহলে আমরা ভার্বের মেইন কাজে চলে গেলাম। ভার্বের উপর টোটাল 2টি ক্লাস হবে। আজকে প্রথম ক্লাসে আমরা ভার্বের যতটুকু আলোচনা করব দেন পরবর্তী ক্লাসে বাকিটুকু পড়াবো। বাট আমার কথা হচ্ছে যতটুকু পড়বে না অতটুকু যেন আপনার কোনো যেন ঘাটতি না থাকে, ঠিক আছে, এবং যেটা পড়াই দিবে এটা যেন আপনি ইউ আর দ্য বস হয়ে যেতে পারেন ইনশাল্লাহ। ওকে, তো তাহলে শুরু করছি। ভার্ব, এই ভার্বটাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। একটাকে বলি আমরা ফাইনিট ভার্ব, এবং একটাকে বলি আমরা নন ফাইনিট ভার্ব। এখন এই যে ফাইনিট ভার্ব আছে, এটা আবার দুই প্রকার, যেটাকে আপনারা অনেকে স্কুল কলেজে পড়ছেন মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। যাকে আমরা স্কুল কলেজে কি কি পড়ছি? মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। অপরটাকে আমরা কি বলছি? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব।
আর এটা আবার 4 প্রকার। প্রথম হলো ট্রানজিটিভ, দ্বিতীয়টা হলো ইনট্রানজিটিভ, তৃতীয়টা হলো কজিটিভ, চতুর্থটা হলো লিঙ্কিং। আর এটা আবার 4 প্রকার। প্রথম হলো টু বি ভার্ব, পরেরটা হলো টু ডু ভার্ব, পরেরটা হলো টু হ্যাভ ভার্ব, পরেরটা হলো মোডাল ভার্ব। আর যেটা নন ফাইনাইট যে ভার্বটা আছে, যার প্রথমটাকে আমরা বলি জিরান্ড, যেটা ভার্ব প্লাস আইএনজির মতো। দ্বিতীয়টাকে আমরা বলি ইনফিনিটিভ, যাকে আমরা বলি টু প্লাস ভার্বের বেস ফর্ম। এন্ড 3 নাম্বারটাকে বলি আমরা পার্টিসিপল, যার প্রথমটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল, দ্বিতীয়টাকে বলি পাস্ট পার্টিসিপল, তৃতীয়টাকে বলি পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল মানে হলো বি3, আর পারফেক্ট পার্টিসিপল মানে হলো হ্যাভিং প্লাস বি3। এই হচ্ছে আমার জায়গা। এর বাইরে অপ্রধান আরো একটা ভার্ব আছে, সেটা আমরা যদি ক্ষেত্রে বেশি টাইম পাই সেটা দেখানোর ট্রাই করব, কিন্তু যে জিনিসগুলো একেবারে না হলেই নয়, প্রতিটা জিনিস আই অ্যাড্রেসড, ঠিক আছে, and that can very helpful for you because এই জিনিসগুলো আপনাদের জানাই লাগবে। আমরা লিঙ্কিং ভার্ব পড়েছি, কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ, এখানে প্রতিটা জিনিস আমি 4 আকারে সন্নিবেশিত করেছি, কোনো সমস্যা নাই, সেটা আমরা দেখাই দিচ্ছি। হ্যাঁ, ওকে। হুম, একটু দ্রুত করবেন, হ্যাঁ, দ্রুত লিখবেন।
আমাদের সবার কি লেখাটুকু শেষ? প্রত্যেকের লেখাটুকু শেষ কিনা? কিন্তু শুরুতেই কিন্তু বলছি যে বড় পেজ নিতে হবে, একেবারে শুরুতেই বলে দিছি। ক্যামেরা স্ট্যান্ডটা উপরে লাগালে কেমন হবে? কি লেখাটুকু হয়েছে আপনাদের? শিখতে হয়। ওকে, সো তাহলে বন্ধুরা, আশা করি সবার লেখা শেষ, ঠিক আছে? যদি প্রত্যেকের এতটুকু লেখা শেষ হয় তাহলে আমি কিছু কথা বলবো, কথাগুলো একটু শুনবেন। সেটা কি? আমাদের এই যে ভার্বটা আছে, আমাদের এই ভার্বটাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, যার একটাকে বলি আমরা ফাইনিট ভার্ব এবং একটাকে বলি আমরা নন ফাইনিট ভার্ব। কি বলছি বন্ধুরা? আমাদের যে যে ভার্ব নামক যে কথাটা আছে, এই ভার্বটাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, যার একটাকে বলি আমরা ফাইনিট ভার্ব এবং অপরটিকে আমরা বলি নন ফাইনিট ভার্ব। যেটা ফাইনিট ভার্ব, এই ফাইনিট ভার্বটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটিকে বলি আমরা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এবং অপরটিকে বলি আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এখন এই যে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব আছে, এটাকে আমরা প্রধানত চার ভাগে ভাগ করতে পারি। দ্য ফার্স্ট থিং ইজ ট্রানজিটিভ ভার্ব, another one is intransitive verb, next one is causative verb, and final one is linking verb. Similarly, ফাইনিট ভার্বটাকে আরো একটা ভাগে বিভক্ত করা হয়, যাকে আমরা বলি অক্সিলারি ভার্ব। অনেকেই তাকে আপনারা হেল্পিং ভার্ব হিসেবে চিনেন। এটা হচ্ছে প্রধানত চার প্রকার। যেমন ফার্স্ট ওয়ান ইজ টু বি ভার্ব, সেকেন্ড ওয়ান ইজ টু ডু ভার্ব, এন্ড থার্ড ওয়ান ইজ টু হ্যাভ, এন্ড ফাইনাল ওয়ান ইজ কি মোডাল ভার্ব, ঠিক আছে? আর নন ফাইনিট যে ভার্বটা আছে, এই নন ফাইনিট ভার্বটাকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি। দ্য ফার্স্ট থিং ইজ gerund, that means verb plus ing. Second one is infinitive, that means হলো to plus verb এর base form. And final one is participle. There are three types of participle. The first thing is present participle, another one is past participle, and final one is perfect participle. Present participle, that means verb plus ing. Past participle, that means verb will be be3, and perfect participle, that means হলো having plus be3. Okay, so সুপ্রিয় বন্ধুরা, আমি এই ভাব সংক্রান্ত যে বেসিক যে কথাগুলো এখানে লিখেছি, এতটুকু কি আপনাদের সবার বোধগম্য কিনা? এতটুকু সবাই ক্লিয়ার নেই? এতটুকু একটু জানান। সবাই এতটুকু ক্লিয়ার কিনা? যদি প্রত্যেকে এতটুকু ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। ওকে, দেখুন একেবারে শুরুতেই যেখান থেকে শুরু করতে চাই, ভার্ব মানে তো কাজ করাকে বোঝায়, বা যারা কোনো কাজ বুঝে তাকে আমরা ভার্ব বলি। এখন এই ভার্বটাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, যার একটাকে বলি আমরা ফাইনিট ভার্ব বলছিলাম, ঠিক না? সবাই তাহলে আল্লাহর নাম নিয়ে ফাইনিট ভার্ব একটু হেডিং দেন। হোয়াট ইজ ফাইনিট ভার্ব? সবাই তাহলে ফাইনিট ভার্ব একটু হেডিং দিবেন, ফাইনিট ভার্ব, এবং লিখবেন যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। যদি সংজ্ঞাটুকু লেখা শেষ হয়, এখানে দুইটা এক্সাম্পল লিখলাম যে হি goes to college, I saw a bird, he will buy a car. যদি সংজ্ঞাটুকু লেখা শেষ হয়, সবাই তিনটা জায়গায় একটু তুলে নেবেন। যাদের সংজ্ঞাটা এখনো লেখা শেষ হয়নি তাদের উদ্দেশ্যে আবার বলছি,
যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। ওকে, সো যদি আপনাদের করা কোনো সমস্যা না থাকে, আশা করি সবাই এতটুকু লিখেছেন। এখন যে কথাটি আমি বলতে চাই আপনাদের সবার উদ্দেশ্যে, যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, আমি একটা প্রশ্ন করলাম আপনাদের সবাইকে। সেই প্রশ্নটা কি? আমি যদি বলি হি গোস টু কলেজ, এই বাক্যটি কোন টেন্স হবে? সবাই কমেন্টে জানান তো। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলাম যে হি গোস টু কলেজ, এই যে বাক্যটি আছে এটা টেন্সের দিক থেকে কোন টেন্স? তখন আমরা কি বলবো? দেখুন, আমি যখন বলছি গোস টু কলেজ, এই বাক্যটি কোন টেন্সে আছে? আপনারা দু একজন ছাড়া প্রতিটা ভাই বোন বলছেন স্যার বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে ফাইন, প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, ভাই এই বাক্যটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এই কথাটা আমরা এই বাক্যের হি গোস টু কলেজ এই বাক্যের কোন তথ্যটা দেখে বুঝতে পারছি একটু বলেন তো? এই বাক্যটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই কথাটা আমরা এই বাক্যের কোন তথ্যটা দেখে স্পেসিফিক বুঝতে পারছি যে স্যার এটা আছে দেখেই বুঝলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট? সেই তথ্যটার নাম কি? দেখুন, আপনারা কিন্তু জানেন, হ্যাঁ, আপনারাই বলছেন যে স্যার গোস দেখে, যেহেতু একটি মাত্র ভার্ব দেখে পুরো বাক্যের টেন্সটাকে আমরা নির্ণয় করতে পারি, সো এই কারণে এটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। এই কারণে এটাকে কি বলা হয়? ফাইনাইট ভার্ব। দ্বিতীয়ত, আমি যদি বলি আই স এ বার্ড, আমি যখন বলবো যে ভাই বাক্যটা কোন টেন্সে আছে, বলেন তো সবাই এটা কোন টেন্সে আছে? আই স এ বার্ড, এই কথাটুকু এই এই বাক্যে এটা কোন টেন্সে আছে? হ্যাঁ, এই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই বাক্যটা কিসে আছে? এই বাক্যটা আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স। কিসে? পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে ফাইন, আপনারাই বলছেন। এখন এই বাক্যটা যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই কথাটা আপনারা এই বাক্যের কোন তথ্যটা দেখে বুঝতে পারছেন একটু বলেন তো? এই বাক্যটা যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই কথাটা আপনারা এই বাক্যের কোন তথ্যটা দেখে উপনীত হয়েছেন? আপনারাই বলছেন যে স্যার সি এর পাস্ট ফর্ম স দেখে, যেহেতু স দেখেই বুঝতে পারছি বাক্যটা পাস্ট ইনডিফিনিট, সো এটা হলো এটাই ফাইনাইট ভার্ব। এন্ড লাস্ট ওয়ান, বললাম হি উইল বাই এ কার। আমি যদি প্রশ্নটা করতে চাই যে স্যার এই বাক্যটা টেন্সের দিক থেকে কোন টেন্সে আছে, তাহলে আমরা কি বলবো একটু বলেন তো? এই বাক্যটা টেন্সের দিক থেকে কোন টেন্সে আছে এটা কি বলবো তাহলে? হ্যাঁ, দেখুন, আমি যখন বলছি বাক্যটা কোন টেন্সে আছে, অনেকেই আমি বলার আগেই অ্যান্সার করে রাখছি ফিউচার ইনডিফিনিট। ফাইন, ফিউচার ইনডিফিনিট। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই বাক্যটা যে ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, কোন তথ্যটা দেখে বুঝতে পারছেন আপনারা? এই বাক্যটা যে ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, এই কথাটা আপনারা এই বাক্যের কোন তথ্যটা দেখে বুঝতে পারছেন? এই এতটুকু দেখে না, এতটুকু দেখেই কিন্তু আমরা নির্ধারিত করছি বা বুঝতে পারছি বাক্যটা ফিউচার ইনডিফিনিট। যেহেতু এতটুকু দেখে বুঝতে পারছি বাক্যটা ফিউচার ইনডিফিনিট, সো এটাই হলো ফাইনিট। এবার একটা নোট লেখেন যে ফাইনিট ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য গঠন করা সম্ভব না। ফাইনিট ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য গঠন করা সম্ভব না। ফাইনিট ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য গঠন করা সম্ভব না। যদি আমি আপনাদেরকে এতটুকু বুঝাতে পারি তাহলে একটা কোশ্চেন, আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, ফাইনিট ভার্ব কি এই জীবনের জন্য শতভাগ আলহামদুলিল্লাহ কিনা? আমি সবাইকে লাইন দিচ্ছি, সবাই চিল্লায় বলবেন, ঠিক আছে? ফাইনিট ভার্ব কি সবাই এই জীবনের জন্য শতভাগ আলহামদুলিল্লাহ কিনা? জি স্যার। যদি এতটুকু বুঝাতে পারি, কথা শুনেন, এই ফাইনিটের সম্পূর্ণ বিপরীত হলো নন ফাইনিট ভার্ব। সবাই নন ফাইনিট ভার্ব লিখে হেডিং দিবেন। এখন কি লিখে হেডিং দিবেন? নন ফাইনিট ভার্ব লিখে হেডিং দিবেন, যা হলো ফাইনিটের সম্পূর্ণ বিপরীত। নন ফাইনিট কি হয়? নন ফাইনিট হলো ফাইনিটের সম্পূর্ণ বিপরীত ভাব। নন ফাইনিট হলো ফাইনিটের সম্পূর্ণ বিপরীত একটা ভাব। এই যে লাভলি মাহমুদ, একটু আমাকে মাফ করেন আজকে। অন্তর, ওনাদের অন্তর, হ্যাঁ, চুপ থাকেন একটা। এখন তারা সবাই একটু সংজ্ঞাটা লিখেন, লিখবেন যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে বলা হয় নন ফাইনিট ভার্ব।
যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। যেমন I saw a bird flying in the sky. He helps the boy to cross the road. এখানে দুটি বাক্য আছে। নন ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা আমি আবার বলছি। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না, আমরা জানি বলছি ফাইনাইটে গেছে, এখানে যাবে না, না আছে মানে না, না তো না আর কি, হ্যাঁ যায় না। এতটুকু লেখার পর দুটি এক্সাম্পল সবাই লিখে ফেলবেন, দুটি এক্সাম্পল লিখবেন জাস্ট। এতটুকু লেখার পর সবাই জাস্ট দুটি এক্সাম্পল লিখবেন। আপডেট স্লাইডটা থাকলে বেশি ভালো হইতো। ওকে, এখন ধরুন আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আই স এ বার্ড ফ্লাইং ইন দি স্কাই, এই বাক্যটা কোন টেন্স আছে একটু বলেন তো সবাই কমেন্টে। আমি টেন্স পড়াবো আপনাদেরকে পরবর্তী ক্লাসে, কিন্তু আজকের জন্য যতটুকু পারেন ভুলের সমস্যা নেই। দেখুন, আমি যখন বলতেছি বাক্যটা কোন টেন্সে আছে, অধিকাংশ কমেন্ট পাচ্ছি কি জানেন, এটার কন্টিনিউয়াস বলতেছি। ঠিক আছে, ওকে। সো ওকে ফাইন, বাক্যটা পাস্ট টেন্স আছে। এখন আমার প্রশ্ন, এই বাক্যটা যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই কথাটা আপনারা এই বাক্যের কোন তথ্যটা দেখে বুঝতে পারছেন? এই বাক্যটা যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই কথাটা আপনারা এই বাক্যের কোন তথ্যটা দেখে বুঝতে পারছেন? এসি এর পাস্ট ফর্ম স না? যেহেতু এই সটা দেখে বুঝতে পারছি বাক্যটা পাস্ট ইনডিফিনিট, সেটা ফাইনিট। বাট দেখেন এখানে আরেকটা ভার্ব আছে ফ্লাইং, এটা দ্বারা কি কোনো টেন্স নির্ণয় করা যায়? এই জীবনে গেছে, ফিউচার কি যাবে, কোনোভাবেই সম্ভব, কোনোভাবেই সম্ভব, কোনোভাবেই সম্ভব, কোনোভাবেই সম্ভব, কোনোভাবেই সম্ভব, কোনোভাবেই সম্ভব না, নন ফাইনিট। ঠিক আছে, যদি বলি পরবর্তী বাক্যটা কোন টেন্স আছে, হি হেল্পস দ্য বয় টু ক্রস দ্য রোড, এটা টেন্সের দিক থেকে কোন টেন্স আছে একটু কমেন্টে জানাবেন। হি হেল্পস দ্য বয় টু ক্রস দ্য রোড, এই বাক্যটা টেন্সের দিক থেকে কোন টেন্সে আছে, আমরা কি বলতে পারি? দেখুন, এই বাক্যটা টেন্সের দিক থেকে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ আপনারা অনেকেই পারছেন। এখন আমার প্রশ্ন, এই বাক্যটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই কথাটা আপনারা এই পুরো বাক্যের কোন তথ্যটা দেখে বুঝতে পারছেন? এই একটা মাত্র ওয়ার্ড দেখে না, যেহেতু একটি মাত্র ভার্ব দেখে পুরো বাক্যের টেন্সটা নির্ণয় করা যায়, তাকে আমরা বলি ফাইনিট। বাট দেখেন এখানে টু ক্রস নামক একটা ভার্ব আছে না, এটা দ্বারা কি কোনো টেন্স নির্ণয় করা যায়? এই জীবনে গেছে, ফিউচারে কি যাবে, কোনো সম্ভাবনা কি আছে? কোনোভাবেই সম্ভব, কোনোভাবেই সম্ভব, কোনোভাবেই সম্ভব না, সেটা নন ফাইনিট। তাহলে বন্ধুরা, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে, আপনারা সবাই চিল্লায়ে বলেন, লাইন দিচ্ছি, ফাইনিট এবং নন ফাইনিট এই জীবনের জন্য শতভাগ আলহামদুলিল্লাহ কিনা? ফাইনিট আলহামদুলিল্লাহ কিনা? আলহামদুলিল্লাহ। যদি আমি একটু কমেন্ট করতে পারছি না। হ্যাঁ, যারা কমেন্ট করতে পারছেন না তারা সবাই চ্যাট অপশনে ক্লিক করবেন। চ্যাট অপশনে ক্লিক করবার পর জিহাদ স্যারে ক্লিক করবেন, আর স্যার নিউ চ্যাটে যাবেন। চ্যাট অপশনে ক্লিক করার পর নিউ চ্যাটে যাবেন, নিউ চ্যাটে গিয়ে জিহাদ স্যারে ক্লিক করে ইনভাইট করলে হবে। হ্যাঁ, ওকে। সো তাহলে আমরা এখন যে কাজটা করব, আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়াবার, তার আগে আমি একটু দেখি স্লাইডে, আমি এটাকে আপডেট স্লাইডটা আমাকে আমার এখানে আছে নাকি না এটা একটু দেখি। হ্যাঁ, যদি থাকে তাহলে তো আপনাদের মানে কিছু কোশ্চেন সলভ করতে পারবো, না থাকলে মন খারাপ করার কোনো দরকার নাই, সেটা আমি
পরবর্তী ক্লাসগুলোতে দেখাই দিতে পারবো। ওকে, কোনো সমস্যা নেই, ওকে নাই, ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন যে কাজটা করব, আমরা এখন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে যেতে চাই, এবং যে জিনিসটা থেকে প্রশ্ন 100% আসবে, 100% কোশ্চেন আসবে। সবাই ট্রানজিটিভ ভার্ব লিখে একটু হেডিং দিবেন, তাহলে ট্রানজিটিভ ভার্ব লিখে দেখেন, ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভের বাংলা হলো সকর্মক ক্রিয়া। এটা বাংলা দ্বিতীয় পত্র যারা পড়েন তাদের উদ্দেশ্যে বলে দিলাম। ট্রানজিটিভ ভার্বের মানে হলো সকর্মক ক্রিয়া। এটা আবার কি ঝামেলা বাঁচছে না? যারা বুঝার তারা কিন্তু দেখেই বুঝে নিবে। একটা সংজ্ঞা লেখেন আগে। যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবশ্যই অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করবার জন্য অবশ্যই অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবশ্যই অবজেক্ট গ্রহণ করতে হয়, যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবশ্যই অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। মানে এটা আমি যদি একটু মানে আঞ্চলিক টোন যদি বলি, ট্রানজিটিভ ভার্ব হলো ওই ভার্বটা যেই ভার্বটা আসলে অবজেক্ট ছাড়া সে সম্পূর্ণ না। অবজেক্ট ছাড়া সে কাজটা সম্পূর্ণভাবে করতে পারে না, তার কাজ করবার জন্য একটা অবজেক্ট প্রয়োজন। ঠিক আছে, তাহলে আসেন সামনে গেলাম। এটা কিভাবে মানে চেনার উপায়টা খুবই গুরুত্বপূর্ণ। চেনার উপায়টা হলো ভার্বের পর অবশ্যই নাউন প্রোনাউন থাকে। ভার্বের পর অবশ্যই নাউন প্রোনাউন থাকে। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তিন হলো বাক্যটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। বাক্যটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। ধরুন আমি এখানে বললাম যে প্লেস ফুটবল, তারা আমাকে ডাকছে। জাস্ট দুইটা বাক্য দিলাম, দিলে আসলে অনেক কিছু দেওয়া যেত। ঠিক আছে, খুবই কনসাইজ হইতে যেটা আপনাদের লাগবে ততটুকু। আপনাদের যদি প্রত্যেকের এতটুকু লেখা শেষ হয় তাহলে কথাটা শুনেন। ট্রানজিটিভ ভার্ব হলো ওই সকল ভার্ব যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবশ্যই অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে আমরা কি বলি? ট্রানজিটিভ ভার্ব বলি, ঠিক না?
এখন এই ট্রানজিটিভ ভার্বটা কিভাবে চিনতে পারি? এই ট্রানজিটিভ ভার্ব চেনার উপায় হলো ভার্বের পর অবশ্যই নাউন প্রোনাউন থাকবে। এটা কেমনে? একটা ইংরেজি বাক্যের স্ট্রাকচার এরকম কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট না? এই বাক্যের অবজেক্ট হিসেবে ভার্বের পর কিন্তু এখানে নাউন প্রোনাউন থাকবে অবশ্যই। দ্বিতীয় কথা হলো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবশ্যই অবজেক্ট পাওয়া যায়। যারা চান তারা চাইলে এই একটি মাত্র ওয়ার্ড মনে রেখেও কাজ করতে পারেন। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। নাম্বার 3, বাক্যটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। যেমন হি প্লেস ফুটবল, দেখুন এই সাবজেক্ট এই ভার্ব, এখানে এখানে ফুটবল একটা নাউন আছে, এই নাউন আছে মানে এটা ট্রানজিটিভ হয়ে গেছে। নাম্বার 2, আমি সবচেয়ে বড় অস্ত্র কি বা কাকে এখানে নিয়ে রাখলাম। নাকি এই প্লেয়ার তো খেলা করে, বলুন তো কি খেলে? ফুটবল খেলে। কি খেলে? ফুটবল খেলে। কি খেলে? ফুটবল খেলে। দেখেন অবজেক্টটা পাইছেন না? নাম্বার 3, আমি যদি বলি বাক্যটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করে দেন, পারবেন না এমন কেউ আছে? নাই। নাম্বার 2 দেখেন, দে কল মি, দেখুন এই সাবজেক্ট এই ভার্ব, দেখেন এটা একটা প্রনাউন আছে, তুই দেখেন এখানে প্রনাউন আছে, তার মানে এটা ট্রানজিটিভ হয়ে গেল। নাম্বার 2, এ কল থেকে ডাকা না, বলো তো কাকে ডাকে? আমাকে ডাকে। কাকে ডাকে? আমাকে ডাকে। দেখছেন কি বা কাকে দ্বারা প্রশ্নগুলো মিলে যায়। নাম্বার 3, যদি বলি বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন, পারবেন না? তাহলে বন্ধুরা ট্রানজিটিভ ভার্ব আমরা 3 ভাবে চিনতে পারি। প্রথমত হলো ভার্বের পর নাউন প্রোনাউন থাকে, ভার্বের কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, অথবা বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। যদি যে কোনো একটা মিলে যায় কাজ হয়ে যাবে, অথবা যারা একটা মনে রাখতে চান তারা শুধু 2 নাম্বারটা মনে রাখবেন। যদি আমি এখানে এতটুকু বুঝাতে পারি সবাই, তাহলে ইনট্রানজিটিভ ভার্ব লিখে হেডিং দেন। ইনট্রানজিটিভ ভার্ব এটা হলো ট্রানজিটিভের সম্পূর্ণ বিপরীত। এটা হচ্ছে ট্রানজিটিভের সম্পূর্ণ বিপরীতমুখী একটা ভাব। ঠিক আছে, তাহলে সবার আগে সংজ্ঞাটা লিখেন, আমি প্র্যাকটিস একসাথে করাবো, হ্যাঁ? তাহলে সবাইকে সংজ্ঞাটা লিখেন, লিখবেন যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য, যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় না, যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। মানে হচ্ছে উনি ওনার কাজটা সম্পন্ন করতে পারে উইদাউট অবজেক্ট ছাড়া, মানে উনি অন্য কারো হেল্প ছাড়া নিজে নিজেই কি নিজের কাজটা সম্পন্ন করতে পারে, এই কারণে এটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া। এটা হলো অকর্মক্রিয়া। বাংলা দ্বিতীয় পত্রে যারা এই যেটা, এটাকে কি বলা হয়? পদ যারা পড়েন, এই পদ পড়তে গেলেই দেখবেন সবকিছু এখানে আছে। ঠিক আছে, সো এখন ইন্ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞাটা আবার বলছি। এটা হলো ওই ধরনের ভার্ব যে ভার্বটা তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় না বা অবজেক্ট ছাড়াই কাজটা সম্পন্ন করতে পারে, তাকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব। এটা কিভাবে চিনবো আসেন, এটা আগের, এটা হলো ট্রানজিটিভের সম্পূর্ণ বিপরীত। সো কেমনে চিনবেন? চেনার উপায়, ভার্বের পর নাউন প্রোনাউন থাকে না। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট মিলে না, উত্তর মিলে না হবে এখানে না? বাক্যটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। বাক্যটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। যেমন হি ওয়েন্ট হোম,
Birds fly in the sky. আপাতত দুইটাই লেখ না, এটা হচ্ছে ট্রানজিটিভের সম্পূর্ণ বিপরীতমুখী কাজ, আর কিছু না। তারপর প্র্যাকটিসে চলে যাও। ওকে, সো যদি আপনাদের এখানে এতটুকু লেখা শেষ হয়, আমি যেটা বলছিলাম যে ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট প্রয়োজন নাই, অবজেক্ট ছাড়াই উনি কাজটা করতে পারেন। কিভাবে চিনবেন? ভার্বের পর নাউন প্রনাউন কি থাকে না, ভার্বের পর নাউন প্রনাউন থাকে না, নাউন প্রনাউন ছাড়া অন্য যে কোনো ওয়ার্ড থাকবে, ভার্বটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট উত্তরটা মিলে না। নাম্বার 3, বাক্যটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায় না, মানে ট্রানজিটিভে যা যা বলছি এটা হলো তার সম্পূর্ণ বিপরীত কথা বলছি, যেটা আমি শুরুতেই বলছিলাম। ঠিক আছে, হি ওয়েন্ট হোম, দেখুন এই সাবজেক্ট, এটা একটা নর্মাল ভার্ব, এটা একটা অ্যাডভার্ব, আপনি জানেন, একটু আগে পড়া এসেছে। আচ্ছা, এই হোম যেহেতু একটা অ্যাডভার্ব, এখানে কি বলছি, নাউন প্রনাউন থাকে না, তার মানে যেহেতু নাউন প্রনাউন নাই, তার মানে কিন্তু এটা ইন্টারজেটিভ ভার্ব। দেখছেন, 1 নাম্বার গেল। নাম্বার 2, কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, গো অর্থ যায়, বলুন তো কি যায় কাকে যায়, মিলে মিলে না। নাম্বার 3, যদি বলি বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন, কেউ পারবেন? যার অবজেক্ট না তাকে প্যাসিভ কেমনে করবেন আপনি? এখানে তো অবজেক্ট নাই, কিভাবে আপনি অবজেক্ট করবেন? পসিবল না। ঠিক আছে, পরবর্তী বাক্যটি দেখুন, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। দেখুন এই সাবজেক্ট এই ভার্ব, দেখেন এই ফ্লাইটা নর্মাল ভার্ব না, দেখেন এই প্রোডাক্ট অ্যাডভার্ব, আবার এটা এমনি ধরুন এটাকে প্রিপোজিশন, দেখছেন। নাম্বার 2, ফ্লাইট থ্রু, বলেন তো কি উড়ে, বলে পাখি উড়ে, ভাই পাখি তো সাবজেক্ট, সাবজেক্ট তো অবজেক্ট হতে পারে না, কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, দেখবেন উত্তরটা মিলে না। নাম্বার 3, এই বাক্যটাকে চাইলেও কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা পসিবল? পসিবল না। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ইন্টারজেটিভ ভার্ব। যদি আমি এখানে এতটুকু বুঝাতে পারি, তাহলে সরাসরি প্র্যাকটিসে চলে গেলাম, কারণ আপনাদের প্র্যাকটিসই তো আপনাদের জীবনের সবকিছু। দেখেন কি হতে পারে, বলছে বলছে কি, রিভার ফ্লোজ, নদী বয়ে যায়। দেখেন এই হলো সাবজেক্ট, এই হলো ভার্ব, ঠিক না? কিছু আছে, এই ভার্বের পর যদি কিছু না কিছু নাই মানে অটোমেটিক ইন্টারজেটিভ ভার্ব, কিছু নাই মানে কি ভার্ব? ইন্ট্রানজিটিভ ভার্ব, কিছু নাই মানে ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে, আই ডিড দ্য ওয়ার্ক। আচ্ছা, আমরা এগুলো তো পরে আসি, হ্যাঁ একটু দাঁড়ান। The boy reads a book. The boy reads a book. দেখুন এই সাবজেক্ট এই ভার্ব, দেখেন এখানে একটা নাউন আছে না, প্রথম নাউন আছে, দ্বিতীয়ত কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, ডিরেক্ট তো পড়া, বলেন তো কি পড়ে, বলে বই পড়ে, কি পড়ে, বই পড়ে। যদি বলি বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন, পারবেন না? পারবেন, সো ট্রানজিটিভ। ঠিক আছে।
বলছে ফায়ার বার্নস, আগুন জ্বলে। ফায়ার বার্নস, আগুন জ্বলে। দেখুন, এই হলো সাবজেক্ট, এই হলো ভার্ব, ভার্বের পর কিছু আছে নাই। তো কিছু নাই মানে কি অটোমেটিক ইন্টারজেটিভ, যেহেতু কিছু নাই অটোমেটিক কি ভার্ব, ইন্টারজেটিভ ভার্ব। আমি কিন্তু সংজ্ঞাতে দেখেন লেখা আছে ওনার আসলে অর্থ প্রকাশের জন্য কারো লাগে না, নিজে নিজেই সে পারে। বলছে সে স্লিপস, সে ঘুমায়। সে স্লিপস, সে ঘুমায়, আপনারা ঘুমান। এই হলো সাবজেক্ট, এই হলো ভার্ব। কিছু আছে, ভার্বের পর কিছু নাই মানে অটোমেটিক ইন্টারজেটিভ ভার্ব, ভার্বের পর কিছু নাই মানে কি অটোমেটিক ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে, নেক্সট। বলতে নাথিং লাস্ট ফর এভার, দুনিয়াতে কোনো কিছুই শেষ না আর কি। করেন। দেখুন, এই হলো সাবজেক্ট, লাস্ট একটা নর্মাল ভার্ব, এটা একটা অ্যাডভার্ব। দেখেন এমনি তো ফর এভার কিন্তু একটা অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে ইন্টারজেটিভ হওয়ার কথা ছিল, কারণ ইন্টারজেটিভ আসলে কার কাছ থেকে বের হয়? এটা ফাইন ভার্ব থেকে বের হয় না? ফাইন ভার্বের পেট থেকে কে বের হয়? এটা তো না, এটা তো না। হ্যাঁ, এখন এই দুইটি হইতে পারে। অক্সিলারি ভার্ব কিন্তু বাক্যে একা বসে না, এই জন্য এটা মেইন ভার্ব, ঠিক আছে। যদি আমরা এগুলো পরে দেখাবো আপনাদেরকে। এটা কি? সামওয়ান স্নিজড লাউডলি at the back of the hall. দেখুন, এই সাবজেক্টে ভার্ব, এটা একটা নর্মাল ভাবে, এটা একটা অ্যাডভার্ব। আবার দেখেন এখানে অ্যালয় আছে, অ্যালয় আছে মানে কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। তো কিছু নাই মানে ইন্ট্রানজিটিভ। আর দেখা লাগবে কিছু, কিছু নাই মানে ইন্ট্রানজিটিভ। এটা এখানকার কোশ্চেন না। মাদার লাভস মি। মাদার লাভস মি। দেখেন এই সাবজেক্ট এই ভার্বে, এখানে একটা প্রোনাউন আছে দেখছেন, ভার্বের পর নাউন প্রোনাউন আছে মানে কি ট্রানজিটিভ। লাভার তো ভালোবাসা, বলতো কাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, প্যাসিভও করা যায়, ট্রানজিটিভ। আমি আমার সামনে যে স্ট্যান্ডটা কোনোভাবে লাগাইতে পারি কিনা, ঠিক আছে, কারণ স্ট্যান্ড ছাড়া একটু এদিক সেদিক হয় আর কি, এটা একটু ট্রাই করতেছি, তাহলে না আপনাদের শিখতে তো হবে নাকি। এই কোনোটা এখানে লাগাই দিলে এখানে বেরোস। ওকে, দেখুন হি রাইটস লেটার, এই সাবজেক্ট এইভাবে, এখানে একটা নাউন প্রোনাউন আছে, নাউন আছে। নাম্বার টু, কি লেখে? চিঠি লেখে, মিলে গেছে। আর বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভও করা যায়, সেদিক থেকেও ট্রানজিটিভ। দেখছেন, সব দিক থেকে পসিবল। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, বলছে এই দরজাটা কি অটোমেটিক্যালি খুলে যাচ্ছে। দেখেন এই হলো সাবজেক্ট, এই হলো ভার্ব। দেখেন এখানে অ্যালয় আছে মানে হয় অ্যাডজেক্টিভ না হয় অ্যাডভার্ব। ধরুন আপনি না যদি বুঝেন, এমনিতে এটা নর্মাল ভার্ব, এটা একটা অ্যাডভার্ব জানেন। তো নাউন প্রোনাউন নাই মানে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। খুবই সিম্পল অ্যান্ড
He took shelter under a tree. He took shelter under a tree. এটা একটু ভালো কোশ্চেন, এটা একটু দামি কোশ্চেন। এখানে টেক টেক এই টেক অর্থ কি নেওয়া বা লওয়া না? টেক কথাটির অর্থ কি নেওয়া বা নেওয়া দেওয়া না? টেক অর্থ না, টেকের পাশে টু বলতো কি নিচে, আশ্রয় নিচে, কি নিচে আশ্রয় নিচে মিলে গেছে। আবার দেখেন ইয়ার আছে মানে সেটা নাও। আবার বাক্যটাকে চাইলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, সেদিক থেকেও ট্রানজিটিভ। হি ডিড ইট, সেটা করেছে। হি ডিড ইট, সেটা করেছে। দেখুন এই ডু এটা ভার্ব না, দেখেন ভার্বের পরে দেখেন এখানে একটা প্রনাউন আছে নাকি? তো প্রনাউন আছে মানে তো আবার প্যাসিভও করা যায়, কি করছে এটা করছে, তিন দিক থেকে মিলে যায়, সেটা ট্রানজিটিভ। নিচের কোন ট্রানজিটিভ ভার্ব? দেখেন এই হলো সাবজেক্ট, এই হলো ভার্ব, কিছু নাই মানে ইন্ট্রানজিটিভ। এই সাবজেক্ট এই ভার্ব, কিছু নাই মানে ইন্ট্রানজিটিভ। এই যে একটা লিঙ্কিং ভার্ব না, এটা একটা অ্যাডজেক্টিভ, গত ক্লাসে পড়াইছি। আবার এন আছে মানে কিন্তু অ্যাডজেক্টিভ। তো এই তিনটাই তো ইন্ট্রানজিটিভ, তিনটা যদি ইন্ট্রানজিটিভ হয় পরেরটাকে আর আমার বলে দেওয়া লাগবে? লাগবে না। এটা লাগবে না আপনাদের। তাহলে বন্ধুরা আচ্ছা, এটাই লাস্ট, এটাই সর্বশেষ। যদিও অনেকগুলো কোশ্চেন সলভ করছি, এখানে আমরা কিন্তু প্রচুর কোশ্চেন সলভ করছি। মেহেদি হাসান, থ্যাংক ইউ। মেহেদি হাসান ভাই প্রতিটা কোশ্চেন ট্রাই করছে। সাদিয়া ইসলাম, থ্যাংক ইউ। ওরা সাথী, পিঙ্কি, ফারজানা, প্রমি, ঠিক আছে ওনারাই। তারপর ফয়সাল, রুকসি, তারপরে চাকমা। হ্যাঁ দেখুন এখানে যদি একটু কথা বলি, কি কি বলছে এখানে, এই হলো সাবজেক্ট, এই হলো ভার্ব না, এখানে ভার্বের পর কিছু আছে, কিছু নাই মানে ইন্টারজেটিভ। তাহলে বন্ধুরা আল্লাহ পাক যদি বাছিয়ে রাখে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব কি আপনারা প্রত্যেকে শতভাগ আলহামদুলিল্লাহ কিনা? লাইন দেওয়া আছে। জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের যে সেগমেন্টটা আছে, আপনারা সবাই এতটুকু কি শতভাগ আলহামদুলিল্লাহ কিনা? কারো কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ। স্যার আলহামদুলিল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন না থাকে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা এখন আরো একটা নতুন জিনিস শিখবো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হুম, কোশ্চেন করেন। স্যার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এটা চিনলাম, বাট ওখানে যদি অপশনে থাকে মেন ভার্ব, এটা তো মেন ভার্ব হিসেবেও কাজ করে তাই না? আচ্ছা বলেন, এটা তো মেইন ভার্ব হিসেবেও কাজ করে, এটা কার পেট থেকে আসছে? ভার্ব থেকে ভার্ব এটা বলে থেকে ভার্ব তো থেকে আসছে, এটা মেইন ভার্ব থেকেই তো আসছে। মেন ভার্ব থেকে। ইনিট মেইন ভার্ব ভার্ব বা থেকে। প্রিন্সিপাল ভার্ব আছে না, যদি কোনো কারণে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ না থাকে তখন মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব ভিতরে তাকাবেন। ধরুন আমি আপনাদের বাড়িতে গেছি একটা কাজে, ঠিক আছে, আপনি ধরেন বাসায় নাই, দেখেন এই আওয়াজ আসতেছে। মানে এখন
আমি আপনাদের বাড়িতে গেছি, আপনি দাওয়াত দিয়েছেন, গেছি, মানে আপনি বাসায় নাই, তার মানে আমি কি আপনাদের মানে বাড়ির সামনে কি পর্যন্ত গিয়ে কি ওখান থেকে ব্যাক করব? বলেন কি করব? যার পর আপনি থাকবেন, আপনার ভাই থাকবে, বোন থাকবে, বাপ মা থাকবে, কেউ না কেউ তো আমাকে রিসিভ করবে, ঠিক না? নাকি আমি ওখান থেকে আপনি দেখে আবার আইসা পড়বো? সো আপনার এক্সাক্ট অ্যান্সার তো ট্রানজিটিভ ইন্টারজেটিভ, বাট ট্রানজিটিভ ইন্টারজেটিভ না থাকলে মেইন ভার্ব দেখানো যাবে। মেইন ভার্ব হতে পারে, প্রিন্সিপাল ভার্ব হতে পারে, কখনো ফাইনাইটও থাকতে পারে। জি স্যার। বুঝতে মানে পারছি অ্যাজ স্যার, পার অ্যাজ থ্যাংক দিস ইউ। সিকোয়েন্স, আপনাকে তখন ওই সিকোয়েন্স অনুসারে বা ওই সিচুয়েশন অনুসারে বা প্রশ্নের ডিমান্ড মিট আপ করে আপনাকে আসলে এগিয়ে যেতে বাড়ি আছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। মেক ইট ক্লিয়ার। জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। যদি আমি এখানে এতটুকু বোঝাতে পারি, তাহলে আমি আরো একটা জিনিস একটু আপনাদেরকে শেখাতে চাই। যদি আপনারা শিখতে চান, শিখতে চান, জি ইচ্ছা স্যার। আছে? স্যার যদিও আপনারা 170 মতো ছেলে মেয়ে ছিলেন, এখন কিন্তু 54 জন আছে, কয়েকজন চলে গেছে, এটা কিন্তু উচিত না। ক্লাসে থাকতে হবে, ঠিক আছে? ক্লাসে না থাকলে অনেক কিছু পাবেন না। আর যারা ক্লাস থাকতে চায় না, মানে এসে আবার ফাঁকি দেয়, ওদের বিষয়ে আসলে আমার কোনো মন্তব্য নাই। বাট ভালো তো আপডেট ফাইলটা থাকলে। সো তাহলে আমি এখানে একটা পজিটিভ ভার্ব পড়াবো। এটা আপনারা লাইফে কখনোই পড়েন নাই। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিয়েছেন বা যারা অ্যাডমিশন টেস্টের সময় পড়ছেন, তাদের কাছে এই টপিকটা পরিচিত হওয়ার কথা। প্রযোজক ক্রিয়া। আমি সবাইকে আবার লাইন দিছি, দিব, একটু কথা বলবো এখানে। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, তখন বা আমি যখন প্রথম দিকে যখন পড়াই, তখন আমি এই পজিটিভ ভার্ব আমি আমার 1 নম্বর লেকচারে পড়াইতাম, ঠিক আছে, প্রাইভেট ব্যাচ গুলোতে। তখন এই পজিটিভ ভার্ব আমি একটা লেকচার, মানে 2 ঘন্টার একটা লেকচারে রাখতাম। কিন্তু এখন আমি আমার শিক্ষার্থীদেরকে পজিটিভ ভার্ব 12 থেকে 15 মিনিটে পড়াই। 12 থেকে 15 মিনিটে। আমি সবাইকে লাইন দিচ্ছি, কিছু কথা আপনাদের সাথে আমি এখন বলবো। জি স্যার। বাট দয়া করে যাদের ভাষা থেকে আওয়াজ আসে, তারা আপনি যদি একটা ফোন কন্ট্রোল না করতে পারেন, মুক্তি না জানি মৃত্তিকা, একটা ফোন যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, আপনি কিভাবে শত শত মানুষকে সেবা দিবেন, এবং শত শত মানুষ, শত শত পরিবারের, শত শত রকমের মেজাজের। দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু স্পিক অ্যাবাউট দিস, বাট আই ক্যান সে, আপনারা যখনই সার্ভিস আর্নি কাজগুলো আপনারা কিন্তু করতে হবে, ঠিক আছে? হয়তো গালি গালাজা করবে, কিছুই বলতে পারবেন না, ঠিক আছে? তাহলে আসেন, মানে পজিটিভ ভার্ব হলো প্রযোজক ক্রিয়া। এটা মানে কি জানেন? একটা বাক্যের ভার্বের কাজটা সাবজেক্ট নিজে না করে, তা যখন অন্যকে দিয়ে করে, তাকে বলা হয় পজিটিভ ভার্ব। কি বলছি? আমি এখানে বলতে চেয়েছি, কোনো একটা বাক্যের ভার্বের কাজ সাবজেক্ট নিজে না করে তা যখন অন্যকে দিয়ে করিয়ে নেয়, তখন তাকে বলা হয় পজিটিভ ভার্ব। সেটা কিভাবে? ধরুন আমরা ছেলেরা কিন্তু প্রায় একটা কথা বলি যে আমি চুল কাটছি। আচ্ছা বলেন, চুল কি আমি কাটছি? অন্যকে দিয়ে কাটাচ্ছি, আমি নাপিতকে বলি মা দিয়ে। শিশুকে চাঁদ দেখাচ্ছে, চাঁদ কি শিশু দেখতেছে না? চাঁদ কি শিশু দেখতেছে না? আমি ধরুন বলতেছি যে রাখাল গরুকে ঘাস খাওয়ায়। আচ্ছা ভাই, অ্যাকচুয়ালি খাচ্ছে না আসলে কে? গরুতে। গরু। রাখাল খাওয়াচ্ছে। আমি বললাম যে মা শিশুকে, বাহ, কি চমৎকার আওয়াজ! আমি আপনাদের কমন সেন্স নিয়ে কিন্তু এখনো বিচলিত, ঠিক আছে? আর ক্লাসে ডিসিপ্লিনের ক্ষেত্রে আমি কিন্তু খুবই হার্ড। সো যারা আমাকে জানেন, বোঝেন, চিনেন, তারা এই কাজগুলো করবেন না। এটা একটা কমন বিষয়, মিউট করে রাখলি তো, এটা রাখা লাগবে কেন এই লেভেলে? না, ওরা হলো জানে না কিছু। ওকে, সো আমি যদি বলি শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়ায়, আচ্ছা শিক্ষক পড়াচ্ছে, ছাত্ররা পড়তেছে না? জি স্যার। সো পজিটিভ ভার্বের অ্যাপ্লিকেশন হলো ভার্বের কাজটা সাবজেক্ট নিজে না করে সে অন্য কিছু করিয়ে নেয়। এতটুকু তো মোটামুটি ব্রেন ঢুকছে নাকি? জি স্যার। এবার তার সংজ্ঞাটা একটু লিখেন। লিখবেন, কোন একটা বাক্যের ভার্বের কাজ, কোন একটা বাক্যের ভার্বের কাজ তোমার বুঝাবুঝি করলে তো নষ্ট হয়ে যাবে। হয়েছে তো? সাবজেক্ট নিজে না করে তা যখন অন্যকে দিয়ে করিয়ে নেয়। কোন একটা বাক্যের ভার্বের কাজ সাবজেক্ট নিজে না করে তা যখন অন্যকে দিয়ে করিয়ে নেয়,
তখন তাকে কজেটিভ ভার্ব বলে। কোনো একটা বাক্যের ভার্বের কাজ সাবজেক্ট নিজে না করে তা যখন অন্যকে দিয়ে করিয়ে নেয় তখন তাকে পজিটিভ ভার্ব বলে। এখন লিখবেন দেয়ার আর 5 ট্রেডিশনাল পজিটিভ ভার্বস। দেয়ার আর 5 ট্রেডিশনাল পজিটিভ ভার্বস। There are 5 traditional causative verbs such as, প্রথমে লিখবেন have, তারপর লিখবেন হলো get, make, let, help। বললাম যে ট্রেডিশনাল কজেটিভ ভার্ব হলো 5টা: have, get, make, let, help। হেল্প। এই 5টি কজেটিভ ভার্ব কি আপনাদের লেখা হয়েছে? জি স্যার। এখন এই 5টা আমি যদি বলি I have done the work, এই বাক্যটাই পজিটিভ ভার্ব হয়ে গেছে। একটা বাক্যে হ্যাভ থাকলে কি সেটা পজিটিভ এরকম? জি না স্যার। জি না স্যার। তাহলে অবশ্যই কোনো না কোনো ব্যাপার আছে, অবশ্যই কোনো না কোনো ব্যাপার আছে। আচ্ছা। তাহলে লেখেন যে চেনার পায় হ্যাঁ স্যার। লিখেন, তাহলে চেনার পায়। I have done the work. এক আওয়াজ না করার জন্য অনুরোধ করতেছি। কি লিখবেন? চেনার পায় লিখবেন। এই 5টি ভার্বের পর, এই 5টি ভার্বের পর সরাসরি subject আসলে তখন তাকে পজিটিভ ভার্ব বলে। এই 5টি ভার্বের পর, এই 5টি ভার্বের পর সরাসরি অবজেক্ট আসলে তখন তাকে পজিটিভ ভার্ব বলে। এই 5টি ভার্বের পর সরাসরি অবজেক্ট আসলে তখন তাকে পজিটিভ ভার্ব বলে। এই 5টি ভার্বের পর সরাসরি অবজেক্ট আসলে তখন তাকে পজিটিভ ভার্ব বলে। এতটুকু লেখা হয়েছে সবার? জি স্যার। জি স্যার। যদি এতটুকু সবার লেখা শেষ হয় তাহলে এখন সবাইকে সোজা হয়ে বসেন, কিছু কথা বলি। সবাই একটু সোজা হয়ে বসেন, ঠিক আছে? সবাই একটু সোজা হয়ে বসেন, আমি 2 মিনিটে বুঝাই দিব, দেন দেখবেন আমরা প্র্যাকটিসে চলে যাবো। দেখুন গেট, প্রথমে আমি হ্যাভ এর নিমটা একটু আলোচনা করি। হ্যাভ, এখানে এখানে শুধু হ্যাভ আসলে এটা পজিটিভ হইতে পারে না হইতে পারে, কিন্তু যখন আমি হ্যাভ এর পর একটা অবজেক্ট যখন পাবো তখন এই এতটুকু মিলে পুরোটা একটা পজিটিভ ভার্ব না? হ্যাভ এর পর যখন আমি পজিটিভ ভার্ব পেয়েছি, অবজেক্ট পেয়েছি, তখন তো এটা পজিটিভ হয়েছে। এখন এই অবজেক্টটা যদি আমার ব্যক্তিবাচক হয় তাহলে ভার্বের বেস ফর্ম বসাবেন। যদি বস্তুবাচক হয় তাহলে বি3 ফর্ম বসাবেন। কি বলছি বন্ধুরা? হ্যাভ এর পর যদি অবজেক্ট আসে তখন তা পজিটিভ হয়। এখন এই অবজেক্টটা ব্যক্তিবাচক হলে ভার্বের বেস ফর্ম, বস্তু হলে বি3, ব্যক্তি হলে বেস ফর্ম, বস্তু হলে বি3, ব্যক্তি হলে বেস ফর্ম, বস্তু হলে বি3। ঠিক আছে? আবার বলছি, হ্যাভ এর পর যখন অবজেক্ট আসে তখন এতটুকু মিলে পজিটিভ হয়। এখন এই অবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় ভার্বের বেস ফর্ম বসাবেন শূন্যস্থানে, বস্তুবাচক হলে ভার্বের বি3 ফর্ম বসাবেন। আসেন তাহলে গেটের নিয়মটা আলোচনা করি। গেট, গেটের পর যখন আমরা অবজেক্ট পাবো তখন এতটুকু মিলে হবে পজিটিভ, ঠিক না? গেটের পর যখন আমরা অবজেক্ট পাবো তখন এতটুকু মিলে হবে পজিটিভ। এখন এই অবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবেন।
যদি বস্তুবাচক হয় তাহলে ভার্বের বি থ্রি ফর্ম বসাবেন। কি বলছি বন্ধুরা, এই গেটের পর যখন অবজেক্ট আসে তখন এতটুকু মিলে পজিটিভ হয়ে যায়। এখানে অবজেক্টটা ব্যক্তিবাচক হলে ইনফিনিটিভ, বস্তু হলে বি থ্রি, ব্যক্তি হলে ইনফিনিটিভ, বস্তু হলে বি থ্রি। এন্ড লাস্ট হলো মেক লেট হেল্প। মেক লেট হেল্প, এই মেক লেট হেল্প এর পর যদি কখনো অবজেক্ট যদি আসে তখন এতটুকু মিলে এটা পজিটিভ না? মনে রাখবেন মেক লেট হেল্পের ক্ষেত্রে আজীবন ভার্বের বেস ফর্ম বসে। মেক লেট হেল্পের ক্ষেত্রে আজীবন ভার্বের বেস ফর্ম বসে। মেক লেট হেল্পের ক্ষেত্রে আজীবন ভার্বের বেস ফর্ম বসে। এই হচ্ছে আমাদের আলোচনা এতটুকু। যদি আমি এতটুকু বুঝাতে পারি, সবাই একটু লিখে নেন এতটুকু। সবাই একটু লিখেন। আমাদের কি এতটুকু লেখা হয়েছে বন্ধুরা? আমি আবার বলছি, হ্যাভ এর পর যখন অবজেক্ট পাবেন তখন তা হবে পজিটিভ। এই অবজেক্টটা ব্যক্তিবাচক হলে ভার্বের বেস ফর্ম বসাবেন, শূন্যস্থানে বস্তু হলে বি থ্রি বসাবেন। গেটের পর অবজেক্ট আসলে হয় তা পজিটিভ। আর এই অবজেক্টটা ব্যক্তিবাচক হলে ভার্বের বেস ফর্ম বসাবেন, বস্তু হলে বি থ্রি ফর্ম বসাবেন। আর মেক লেট হেল্পের পর অবজেক্ট হলে ভার্বের বেস ফর্ম বসাবেন। ঠিক আছে, আসেন কিছু প্রশ্ন সলভ করে আসি যেন আপনাদের ভালো লাগে। তো শুরুতেই কঠিন প্রশ্ন দিয়ে সলভ করতে চাই। দেখেন তো কি হতে পারে। রফিক হ্যাড মিজান ড্যাশ দ্য ফ্লোর। দেখেন এই হ্যাড পাই, হ্যাভের পাশে হ্যাড পাই যান না? এই দেখেন মিজান একটা অবজেক্ট আছে, এতটুকু মিলে পজিটিভ হয়ে গেছে। এখানে মিজান তো ব্যক্তি, ব্যক্তি হলে কিন্তু কি লাগে, বেস ফর্ম লাগবে। ব্যক্তি হলে কিন্তু কি লাগে, বেস ফর্ম। ব্যক্তি হলে বেস ফর্ম নিতে হয়। ওকে, and next one, he had his hair. দেখুন হ্যাভের পাশে হেড আছে, এই হেডের পর হিস চুল বস্তু, মানে এতটুকু মিলে এটা পজিটিভ। এখন এই যে বস্তু হলে কি লাগে, ভিতরি লাগে না? আমরা জানি কাঠের ভিতরি ফর্ম কাট, কাট 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 কাট। হি মেড মি ড্যাশ দ্য কার, কি হবে? এই মেক আছে না, দেখেন এই মেকের পুরো অবজেক্ট আছে মানে হয়ে গেছে পজিটিভ, তার মানে শুধু বেস ফর্ম। মেক লেট হেল্প আছে মানে বেস ফর্ম বসাবেন। এটা কি? দেখেন এখানে মেক আছে না, অবজেক্ট আছে, শুধু বেস ফর্ম লাগবে।
ঠিক আছে, এখন আমি শুধু ফাস্ট ফাস্ট করে উত্তর দিয়ে যাবো। The speaker failed to make the audience dash to him potentiality. কি হবে? দেখুন এখানে আছে টু মেক আছে না, the audience অবজেক্ট আছে, শুধু বেস ফর্ম লাগবে। লিসেন, the teacher made the children dash the book. কি হবে? দেখুন এখানে মেক আছে, মেকের পর অবজেক্ট আছে না, শুধু রিড। ঠিক আছে, এটা কি? When cooking she got her hand. রান্না করার সময় সে তার হাতটা পুড়ে ফেলছে আর কি। ঠিক আছে, when cooking, দেখেন এখানে গেটের প্রথম গট আছে না, এটা পজিটিভ হয় না। এই হার হ্যান্ড এতটুকু মিলে পজিটিভ হয়েছে না। এই যে হার হ্যান্ড, হাত, তার হাত বস্তু না, বস্তু হলে বিথির নিতে হয়, যেটা বিথির শুধু এতে আছে। বিথির শুধু কোথায় আছে? এতে আছে। কিন্তু he got his house dash last month. সে বলছে যে সে গত মাসে তার বাড়িটা রং করছে। আচ্ছা, বাড়ি সে রং করে, সে কি রং মিস্ত্রি? নো। সো কি হতে পারে? এই গেটের পাশে গট আছে, এতটুকু মিলে পজিটিভ। হিজ হাউস বস্তু, বস্তুর ভিতরে পেইন্টের ভিতরে ফ্রম পেইন্টেড। সো বন্ধুরা, যদি আমি এখানে এতটুকু বুঝাতে পারি, পজিটিভ ভার্ব কি এই জীবনের জন্য সবাই শতভাগ আলহামদুলিল্লাহ কিনা? পজিটিভ ভার্ব এই জীবনের জন্য প্রত্যেকে শতভাগ আলহামদুলিল্লাহ কিনা? আলহামদুলিল্লাহ স্যার। স্যার। আর পরীক্ষায় অন্য উদাহরণ আসলে তো পারি না। আসমান থেকে আসলে ওই কোশ্চেন সলভ করা যাবে, বাট আপনার কোশ্চেন পড়তে হবে। পারবেন না কেন? ভালো লাগে পারি ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনা এতটুকুই। তাহলে সবাই ভালো থাকবেন এবং প্র্যাকটিস করবেন। এবং আমি আজকে ঠিক যেখানে শেষ করছি, আপনাদের সম্ভবত 6 নাম্বার লেকচারে এখান থেকে শুরু করবো। 6 আমাদের ভার্বের আরেকটা ক্লাস হবে 6, সেখানে গিয়ে বাকি পার্টিকুলার মানে আর আমার একটা প্রশ্ন ছিল। আপনি কে? আপনার নাম কি? এগুলো আমারটা প্রশ্ন তুলে এরকম বলে দিয়েন না, কতবার বলবো বলেন? আর কোনোভাবে কি ক্লাসটা সন্ধ্যার দিকে আর একটু সন্ধ্যার দিকে করা যায় না? ক্লাস 8 মানে আমরা যারা চাকরি করি ওনাদের ক্ষেত্রে ক্লাস 8টা 10টাতে হয় রাতের ক্লাসগুলো। আর আমাদের এমনিতে বুঝতে সমস্যা নাই, বাট আপনি যখন দাঁড়িয়ে ক্লাস নেন তখন মনে হয় যে আমরা ক্লাসরুমেই বসে আছি, অন্যরকম একটা ফিলিংস। সেটা ঠিক আছে। এখন 8টার সময় আপনারা তাহলে বললেন, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা ওখানে বললে হয়তো 8টায় দিবে, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি। থ্যাংক ইউ ভেরি মাচ।